দরজা খুলতেই সারা শরীর কালো পোশাকে আবৃত কেউ একজন ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। থতমত খেয়ে গেল সাফওয়ান। টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিল। তাড়াতাড়ি দরজার হাতল ধরে নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচালো ও, কিন্তু মুহূর্তেই ওর ওপর ঝাঁপিয়ে পড়া মানুষটার স্পর্শ চিনতে পারল সাফওয়ান। সাথে সাথেই দরজাটা লক করে দিয়ে সেই মানুষটাকে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল ও। তারপর সর্বশক্তি দিয়ে নিজের বুকের সাথে তাকে মিশিয়ে নিয়ে তার গলায় মুখ ডুবালো সাফওয়ান। ওর মুখ থেকে শুধু অস্পষ্ট স্বরে বেরোতে লাগলো, রিমু, আমার রিমু, আমার প্রাণের রিমু। দুই পা দিয়ে সাফওয়ানের কোমরটা আঁকড়ে ধরে দুই হাতে সাফওয়ানের কাঁধের ওপর মুখ রেখে সমানে ফুপিয়ে কেঁদে চলল রুমাইশা। কাঁদতে কাঁদতে ও বলে উঠল, আমাকে ক্ষমা করে দিবেন। আপনাকে ভুল বুঝেছি আমি। আমি আর কখনোই আপনাকে ছেড়ে কোথাও যাব না। হাজার ভুল বোঝাবুঝি, রাগারাগি, মারামারি, কাটাকাটি যাই হয়ে যাক না কেন, আপনাকে আর কখনোই চোখের আড়াল হতে দেব না আমি। আই এম সরি। এমনটা আর কখনোই হবে না। কেউ আর আপনাকে আমার থেকে এভাবে কেড়ে নিতে পারবে না। সাফওয়ানের হৃদয়টা যেন জুড়িয়ে গেল রুমাইশাকে নিজের এত কাছে পেয়ে। নিজের দুর্বল শরীরটা নিয়েই কতক্ষণ সাফওয়ান ওর রিমুকে ওভাবেই কোলে নিয়ে জড়িয়ে ধরে ঘরময় হাঁটাহাঁটি করলো, তার হিসাব নেই। অনেকক্ষণ পর রিমুকে ও নিজের কোল থেকে নামিয়ে স্ট্রেচারে বসিয়ে দিল। আর এরপর রুমাইশাকে আবৃত করে রাখা কালো পোশাকটা অনাবৃত করে রুমাইশার চোখ মুখ থেকে সমস্ত পর্দা সরিয়ে দিল ও প্রাণ ভরে দেখতে থাকলো ওর রিমুকে। ওই জলজলে চোখদ্বয়, ওই তীক্ষ্ণ ভ্রু জোড়া, ফুলে থাকা খয়েরি আর কালোর মিশেলে ঠোঁট জোড়া, গুলুমুলু গাল, ফুইটার জায়গায় তীক্ষ্ণ চোয়াল, সবকিছু। কিন্তু তখনই রুমাইশার চুলের দিকে নজর গেল সাফওয়ানের। ব্যথিত দৃষ্টিতে ও রুমাইশার দিকে ভ্রু তুলে তাকিয়ে রুমাইশার ঘাড়ের কাছে পড়া চুলগুলো নিজের ডান হাত দ্বারা স্পর্শ করে ও বলে উঠল, তোর অত লম্বা চুল কই গেল? আমার সাদের চুলগুলো কই রিমু? তারপর রিমুর উত্তরের অপেক্ষা না করেই ওর চোয়ালদ্বয় নিজের বড় বড় থাবার ভেতর নিয়ে জিজ্ঞেস করল, আর চোখ মুখের এ কি হাল হয়েছে? এত শুকিয়ে গেছিস কিভাবে? চোয়ালের মাংস কোথায় গেল? এখন আমি কিভাবে চোয়াল দুটো ধরে টানবো? রুমাইশা কান্নার চোটে কোনো কথা বলতে পারছে না। হিসকি উঠে গেছে ওর। দুই চোখ ভরে শুধু সাফওয়ানকে দেখছে ও। সাফওয়ানের ওই কঙ্কালসার শরীরটার দিকে তাকানো যাচ্ছে না। হাড়গুলো যেন চামড়ার ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। এই বিশাল শরীরটা যা রুমাইশা নিজের দুই হাত দিয়ে জড়িয়ে নেওয়ার সময় অনেক চেষ্টা করেও সাফওয়ানের পিঠের মধ্য ভাগের আশেপাশেও পৌঁছাতে পারত না, সেই শরীরটা যেন এখন রুমাইশা জড়িয়ে নেওয়ার পরও খালি জায়গা রেখে দেবে। রুমাইশা হিসকি তুলতে তুলতেই কোনো রকমে সাফওয়ানকে বলল, আপনি একটু আমার কাছে আসুন। রুমাইশার বলতে দেরি, কিন্তু সাফওয়ান ওর কাছে আসতে দেরি হলো না। ঝড়ের গতিতে ও রুমাইশাকে স্ট্রেচারের বালিশের উপর শুইয়ে দিয়ে নিজেও স্ট্রেচারের ওপরে উঠে রুমাইশার বুকের ওপর মাথা রেখে দুই হাতে ওর কোমরটা জড়িয়ে নিল। রুমাইশা সাফওয়ানকে দু হাতে আগলে নিয়ে নিজের সাথে শক্ত করে চেপে ধরল। নিজের মাথাটা বালিশের ওপর থেকে উঁচু করে ওর বুকের ওপর থাকা সাফওয়ানের চুলের ওপর দিয়ে ওর মাথায় চুমু খেলো। সাফওয়ান আরো জোরে জড়িয়ে ধরল ওকে। এতগুলো দিন পর ওর রিমুকে কাছে পেয়ে ওর চোখ দুইটা আর যেন কোনো বাধা মানতে চাইল না। নিঃশব্দে কেঁদে চলল ও। চোখ থেকে পানির নহর বয়ে যাচ্ছে ওর। রুমাইশার বুকের ভেতর মুখ লুকিয়ে সাফওয়ান অভিমানের সুরে ওকে জিজ্ঞেস করলো, কোথায় গেছিলি তুই সেদিন আমাকে ফেলে? তোকে কত খুঁজেছি আমি। রাত দিন 24টা ঘন্টা তোকে খুঁজেছি আমি। একটা জায়গাও বাদ দেইনি। যত জায়গা সম্ভব সব জায়গায় খুঁজেছি, কিন্তু তোকে কোথাও খুঁজে পাইনি আমি। কোথাও না। হ্যাঁ, আমার ভুল ছিল যে আমি তোকে কিছুই জানাইনি। আমি চাইনি তুই এসব নিয়ে আমাদের জন্য চিন্তা করে তোর মাথায় চাপ দিস, মন খারাপ করে থাকিস। তাই বরাবরই সমস্ত ডিস্টার্বিং থিং থেকে তোকে দূরে রাখতে চেয়েছি আমি। তাই বলে তুই আমাকে এইভাবে ছেড়ে চলে যাবি? তোর কি একবারও মনে হলো না যে সেই মানুষটা কিভাবে থাকবে যে তোকে ছাড়া এক মুঠো ভাত খায় না, একটা ফোঁটা ঘুমাতে পারে না? এমনটা কিভাবে করতে পারলি তুই? এত পাষাণ তুই কিভাবে হইলি রিমু?
রুমাইশা ডুকরে কেঁদে উঠল আবার। সাফওয়ানের চুলের ওপর আবার একটা চুমু বসিয়ে দিয়ে সাফওয়ানের ট্রিম করা খোঁচা খোঁচা দাড়িওয়ালা চোয়ালের ওপর হাত বোলাতে বোলাতে ও বলল, ক্ষমা করে দিন আমাকে, এমনটা হবে না আর কখনো। আপনাকে ছেড়ে আর কখনোই কোথাও যাব না আমি, কসম করছি আপনাকে। আপনাকে বাকিটা জীবন নিজের সাথে বেঁধে রাখবো আমি। সাফওয়ান রুমাইশার বুক থেকে মাথা ওঠালো। এরপর রুমাইশার সমস্ত মুখে চুমু খেয়ে খেয়ে অস্থির করে ফেলল ওকে। কিন্তু এরপর রুমাইশার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে গেলে রুমাইশার কান্না জড়ানো গলাতেই বলে উঠল, ইস, দাঁত ব্রাশ করেননি কতকাল। সাফওয়ান ব্যাকুব বনে গিয়ে গোমরা মুখে বলল, 5 দিন। রুমাইশা সাফওয়ানের মুখখানা নিজের ডান হাতটা দিয়ে নিজের দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে আগের মতো করেই বলে উঠল, সি সি, সরুন, আপনাকে আমি চুমু খাবো না। সাফওয়ানের মুখটা যেভাবে রিমু সরিয়ে দিয়েছে ঠিক সেই অ্যাঙ্গেলেই সাথে সাথেই সাফওয়ান আবার নিজের মুখখানা রুমাইশার দিকে ঘুরিয়ে বলল, আমি দাঁত ব্রাশ করিনি বলে তুই আমাকে চুমু খাবি না? এই তোর স্বামী ভক্তি? রুমাইশা কান্না বাদ দিয়ে তেতে উঠে বলল, মোটেও আমার স্বামী ভক্তি নিয়ে প্রশ্ন তুলবেন না। আপনার জন্য আমি বাংলাদেশ থেকে নিজের কথাটা শেষ করতে পারল না রুমাইশা। তার আগেই সাফওয়ান ওর মুখ বন্ধ করে দিল। আর তারপর প্রতিদিনের বিচ্ছেদের কারণে তাদের ভাটা পড়া সম্পর্কটা ঠিক করে নিয়ে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে রুমাইশাকে আদরে আদরে ভরিয়ে দিল সাফওয়ান। মরুভূমির বুকে হেঁটে চলা ক্লান্ত তৃষ্ণার্ত পথিক যেভাবে হঠাৎ পাওয়ায় ঠান্ডা শীতল পানির আকণ্ঠ ভরে পান করে, ঠিক সেভাবেই রুমাইশার থেকে ওর সমস্ত মিষ্টত্বটুকু শুষে নিল সাফওয়ান। রাতের প্রায় 2টা। সাফওয়ানের নগ্ন বুকে মাথা রেখে শুয়ে আছে রুমাইশা, আর ডান হাতটা ভাঁজ করে নিজের মাথার নিচে দিয়ে বাম হাতে রুমাইশাকে জড়িয়ে শুয়ে আছে সাফওয়ান। এতক্ষণ ধরে অনেক অনেক গল্প করেছে ওরা দুজনে মিলে, সেই থেকে হাসাহাসি খুনসুটি হাতাহাতি করে রুমটাকে মাতিয়ে ফেলেছে। পিলো ফাইট করে বালিশগুলো সব ছিঁড়ে ছুটে ফেলেছে। বালিশের ভেতরে থাকা পালকগুলো ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার চাদরটা অবহেলায় পড়ে আছে মেঝের এক কোণায়। স্ট্রেচারটা নিজের জায়গা থেকে সরে গেছে প্রায় হাফ ফিট। ফকফকা রুমটা এখন যেন পাগলাখানায় পরিণত হয়েছে। সেই থেকে ওরা ওদের বিচ্ছেদের সময়টাতে কি কি করেছে সব একে একে শেয়ার করছে একে অপরের সাথে। রুমাইশা সেদিন পালিয়ে কোথায় কোথায় গিয়েছে, সাফওয়ান ওকে কিভাবে খুঁজেছে, রুমাইশা কিভাবে লুকাসের ব্যাপারে জেনে সাফওয়ানকে খবর দিতে এসেছিল, সাফওয়ানকে লুকাস কিভাবে এখানে নিয়ে এলো, ওর সাথে কি করলো, কিভাবে সাফওয়ান জোনাসের সাথে যোগাযোগ করলো, এরপর জোনাস কিভাবে রুমাইশার সাথে যোগাযোগ করে সাফওয়ানের ব্যাপারে টু দ্য পয়েন্টের সব খবর জানালো। রিমুকে এতদিন ধরে জোনাসের পরামর্শ অনুযায়ী কিভাবে রিমু হারবার্টের হাত থেকে সাফওয়ানকে ছাড়ানোর জন্য নিজেকে প্রস্তুত করলো। ফ্লুইডের প্রভাবে ওর শরীরের সমস্ত হিডেন ক্যারেক্টারিস্টিক্স গুলো ও কিভাবে আস্তে আস্তে আবিষ্কার করলো, কিভাবে নিজেকে এতদিন ট্রেন করলো, চুলগুলো কেন কেটে ফেললো, একে একে সব বিস্তারিত বলল রুমাইশা সাফওয়ানকে। আর সাফওয়ান রুমাইশাকে। অদ্ভুতভাবে সাফওয়ানের শরীরটা অনেকখানি ঠিক হয়ে গেছে এই অল্প সময়ের ভেতরেই। ওর স্বাস্থ্যের অনেকখানি ভালো দেখাচ্ছে আগের থেকে। বুক পাঁজরের সেই হাড় লিকলিকে অবস্থাটা অনেকাংশে ঢেকে গেছে। মুখের সেই বেরিয়ে যাওয়া চোয়ালের হাড়গুলোও এখন মাংসে ঢেকে গিয়ে অসম্ভব সুন্দর দেখাচ্ছে ওকে। শরীরের সমস্ত পেশিগুলো আবার আগের মতো ফুলতে শুরু করেছে। এত অল্প সময়ের ভিতরে এত বিশাল পরিবর্তন দেখে দুজনেই অবাক হয়ে গেছে ওরা। রুমাইশা এখন সাফওয়ানকে বুড়ি দাদির গল্প বলছে। বুড়ি কিভাবে ওর ঘাড়ে জিন লেগেছে ভেবে রাত দিন 24 ঘন্টা হাই হাই করতো আর ওকে ঝাড়ফুঁক করতো, বলতো, শেয়ানা মেয়ে, বনে বাদারে ঘুরে বেড়াস, লম্বা চুল দেখেই কোনো লুচ্চা জিন বেড়াই পেছন লাগছে। এইবার রাতের বেলা একা পেয়ে
বাচ্চা দিয়ে যাবে, ইভেন জিন কিভাবে ওর সাথে কি কি করবে সব বিস্তারিত বর্ণনা করতেন তিনি। রুমাইশা শেষমেশ অতিষ্ঠ হয়ে একদিন জিজ্ঞেস করেছিল, দাদি, তোমার সাথেও কি জিন বেড়াই রাতের বেলা এই সমস্ত করতে আসে? তুমি এত গভীর বিষয় কিভাবে জানলে? তখন বুড়ি বলেছিল, জিনে নাকি তার কোনো বান্ধবীর ভর করেছিল, সেই বান্ধবীর সাথে জিন কি কি করে সে সব নাকি দাদি সহ তার আরো কিছু বান্ধবী লুকিয়ে লুকিয়ে দেখতে যেত জানালার ফাঁক দিয়ে, ইভেন জিনের ইয়েটাও নাকি দাদি দেখেছে। সব শুনে রুমাইশা বলে, ছি ছি দাদি, তুমি তো লোক ভালো না, লোকের ঘরে উকি দিয়ে লুকিয়ে লুকিয়ে এসব দেখছো? বুড়ি দাদির গল্প শুনে সাফওয়ান হেসে কুটি কুটি হলো। রুমাইশাও খিলখিল করে হাসলো ওর সাথে। দুজনে শোয়া থেকে উঠে বসলো। হাসাহাসির এক পর্যায়ে রুমাইশা হঠাৎ বলে উঠল, আপনার রোদ্দুর রায়ের গাওয়া রবি দাদুর গানের কথা মনে আছে? শুনেছেন? সাফওয়ান কিছুক্ষণ চোখ মুখ কুঁচকে মাথা চুলকে মনে করার চেষ্টা করলো। তারপর মনে পড়তেই ও গেয়ে উঠল, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। সাফওয়ানকে গেয়ে উঠতে দেখে রুমাইশা হেসে উঠে নিজেও সাফওয়ানের সাথে গলা মিলিয়ে বলে উঠল, হেই হেই, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। সাফওয়ান এবার অদ্ভুত হাস্যকর ভঙ্গিতে চোখ মুখ কুঁচকে রুমাইশার দিকে তাকিয়ে গেয়ে উঠল, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে, শালা চাঁদ উঠেছিল গগনে। ব রুমাইশা ওর মুখ চেপে ধরে গান বন্ধ করতে গিয়ে বলল, থাক থাক, হয়েছে, আর গাইতে হবে না। সাফওয়ান ওর দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে গানের বাকি লাইনটা ঠোঁট বন্ধ করে গুনগুনিয়ে শেষ করলো। রুমাইশা দাঁত কেলিয়ে খিলখিল করে হেসে উঠল। ওর হাসি শুনে সাফওয়ান রিমুর ঘাড় ছোঁয়া বব হেয়ার কাট দেওয়া চুলগুলো হাতের মুঠোয় নিয়ে টান দিয়ে ওর মাথাটা টেনে নিজের দিকে আনতে আনতে বলল, খচ্চর ছেমড়ি, দাঁত কেলানো হচ্ছে? বলেই ওর কান কামড়ে দিল। রুমাইশা উড়িমা বলে উচ্চস্বরে হেসে উঠল। সাফওয়ান ওর চুল ছেড়ে দিয়ে বলল, নিহাত রুমটা সাউন্ড প্রুফ, নাইলে তোর এই পেতনি হাসি শুনে এখানের গার্ডগুলো সব লেজ গুটিয়ে পালাতো। রুমাইশা তেতে উঠে কিছু একটা বলতে নিবে, তখনই দরজায় নক পড়ল। থতমত খেয়ে গেল ওরা দুজন। পালানোর তেমন কোনো জায়গা না থাকায় সাফওয়ান দ্রুত পায়ে স্ট্রেচার থেকে নেমে দাঁড়িয়ে মেঝে থেকে সাদা রঙা পাতলা বিছানার চাদরটা উঠিয়ে রুমাইশাকে ইশারা করলো গুটিসুটি মেরে শোয়ার জন্য। তারপর বিছানার চাদরটা দিয়ে রুমাইশাকে ঢেকে দিল ও। ইতোমধ্যে আরো একবার দরজায় নক পড়ল। সাফওয়ান নিজেকে স্বাভাবিক করে এগিয়ে গিয়ে দরজাটা খুলল। অ্যাশলি মেয়েটা এসেছে আবারও। খোলা চুলে, কালো রঙা শর্ট স্কার্ট এর সাথে গাঢ় খয়েরি রঙা একটা সেমিজ পরে আছে সে। অন্তবাসের বালাই নেই। সেমিজের উপর দিয়ে শরীরের ভাঁজগুলো দৃশ্যমান হয়ে আছে। হাতে ওর খাবারের ট্রে। সাফওয়ান ওর থেকে দ্রুত চোখ ফিরিয়ে নিয়ে দরজা থেকে দ্রুত পারে সরে গিয়ে আবার স্ট্রেচারে উঠে বসলো। কিন্তু অ্যাশলি মেয়েটা হতবাক হয়ে গেল সাফওয়ানকে দেখে। কয়েক ঘন্টা আগেও যে কঙ্কালসার ছিল সে হঠাৎ করে এমন মাস্কিউলার কিভাবে হয়ে গেল? মাথায় এলো না ওর? নাকি ওর চোখের ভুল ছিল? কিন্তু সবকিছুকে ছাপিয়ে ওর থেকে মুখ ফিরিয়ে চলে যাওয়া সাফওয়ানের পেশিবহুল পিঠের ওপর নজর গেল ওর। সাফওয়ান কিভাবে শুকনা থেকে তরতাজা হয়ে উঠল সেটা নিয়ে মাথা ঘামালো না আর। অ্যাশলি ওর চোখের ওপর শুধু সাফওয়ানের ওই চওড়া পুরুষালী পিঠটাই ঘুরছে। পেট আর বুকের ভেতর যেন রক্ত ছলকে উঠল ওর। সাফওয়ান অ্যাশলির দৃষ্টি থেকে বাঁচতে বিছানার চাদরের কিছু অংশ টেনে নিজের বুক পর্যন্ত উঠিয়ে দিল। তারপর দেওয়ালে হেলান দিয়ে বসে রইল ও। মনে মনে অ্যাশলি মেয়েটার নির্লজ্জতা নিয়ে ও সমালোচনা করল। 6 ঘন্টা মতো হবে সাফওয়ান ওকে স্ট্রেচার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কিন্তু অসভ্য মেয়েটার মনে কোনো বিকার নেই। আবার বেহায়ার মতো চলে এসেছে, সেটাও আরো অশ্লীলভাবে। অ্যাশলি ট্রেটা হাতে নিয়ে রুমের ভেতর ঢুকলো, কিন্তু রুমের এমন বেহাল দশা দেখে ও কিছুটা অবাক হলো। কিন্তু সেসবের দিকে মাথা না ঘামিয়ে শরীরটা দুলিয়ে হেঁটে এসে খাবারের ট্রেটা টেবিলের উপর রাখলো ও। টেবিলটা স্ট্রেচারের
পায়ের দিকটাই হয় রুমাইশাকে ঢেকে রাখা পাতলা চাদরের নিচে থেকে রুমাইশা স্পষ্টভাবে দেখতে পেল মেয়েটাকে। আর মেয়েটার এমন ড্রেস আপ দেখে ওর মেজাজটাই গরম হয়ে গেল। মেয়েটা যে ওর সাফওয়ানকে সিডিউস করার জন্য এই সমস্ত ড্রেস পরেছে সেটা বেশ ভালোভাবেই বুঝলো ও, কিন্তু দাঁত মুখ চেপে চুপচাপ পড়ে রইল ও সাদা রঙা বিছানার চাদরটার নিচে। অ্যাশলি খাবারের ট্রেটা রেখে সাফওয়ানের দিকে ফিরে শরীর দুলিয়ে মোহনীয় কণ্ঠে বলল, আপনার রাতের খাবারটা খেয়ে নিন মিস্টার সাফওয়ান আহমেদ, দেরি হওয়ার জন্য দুঃখিত। সাফওয়ান ওর দিকে না তাকিয়েই গলা খাকারি দিয়ে বলে উঠল, ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। কিন্তু অ্যাশলি ফিরে যাওয়ার কোনো মতলব নেই। তখন স্ট্রেচার থেকে পড়ে যাওয়ার পর মাথার আঘাত নিয়ে ও গেছিল মাইকেলের কাছে, কিন্তু মাইকেল ওকে বলেছে ও যদি সাফওয়ানকে প্লেজার দিতে পারে আর সাফওয়ান যদি ওর প্রতি সন্তুষ্ট হয় তবে অ্যাশলিকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, আর যদি সাফওয়ানের মেডিসিনের খবরটা ওর মুখ থেকে বের করে এনে দিতে পারে তবে তো অ্যাশলিকে টাকার সাগরে ভাসিয়ে দেবে মাইকেল। টাকার আশাতেই এত রাতেও ও আবার এসেছে। যদি রাতটাতে নিজের সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে। কিন্তু এখন সাফওয়ানকে দেখার পর ওর টাকার চাইতে নিজের চাহিদাটাই বেশি জোরালো হয়ে পড়েছে। গাঢ় খয়েরি লিপস্টিক দেওয়া ঠোঁটে মাতাল করা হাসি ফুটিয়ে হেলে দিলে ও এগিয়ে গেল স্ট্রেচারের দিকে। সাফওয়ান অস্বস্তিতে পড়ল। এই ধরনের সিচুয়েশনে ও এর আগে কখনোই পড়েনি, মেয়েদের সাথে ওর মেশা হয়নি সেভাবে, তাই এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় তা ও জানে না। ওর কাছে সবকিছুর সমাধান হলো সমস্যাটার ভবলীলা সাঙ্গ করা, এছাড়া ওর মাথায় আর কোনো সমাধান আসে না। সাফওয়ান একবার অ্যাশলির দিকে তাকিয়ে পরক্ষণেই বিছানার চাদরের নিচে স্থির হয়ে পড়ে থাকা রুমাইশার দিকে তাকালো। রিমু যে খ্যাপা, ওকে আবার ভুল বুঝে কিনা সেই ভয় করতে লাগলো সাফওয়ানের। একবার ভাবলো নেমে গিয়ে চেয়ারটা তুলে মেয়েটার মাথায় একটা আছাড় মারবে কিনা, কারণ হাত পা ছিঁড়ে মারতে গেলে মেয়েটাকে স্পর্শ করা লাগবে। এই অসভ্য মেয়েটাকে স্পর্শ করতে ওর রুচিতে পাচ্ছে, তাই ও মনে প্রাণে চাইলো এই সমস্যাটার সমাধান রিমু করে দিক। চোয়াল শক্ত করে ও সাহায্য পাওয়ার আশায় তাকিয়ে রইল রুমাইশার মুখের দিকে। রুমাইশা তীক্ষ্ণ চোখে অ্যাশলিকে পর্যবেক্ষণ করছে। অ্যাশলি যে ঠিক কি করতে চাইছে তা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে ও, কিন্তু ও ঠিক কি করে সেটা দেখার জন্য রুমাইশা ঘাপটি মেরে পড়ে রইল। কিন্তু সাফওয়ান ক্রমে ধৈর্যহারা হয়ে যেতে লাগলো। দাঁত কিরমির করে উঠল ওর। অ্যাশলি এসে ধীরে ধীরে স্ট্রেচারের উপর উঠে বসলো, আর তারপরেই নিজের সেমিজের বুকের মাঝের 3টা বোতামের ওপরেরটা খুলে দিল ও। আর ঠিক সেই মুহূর্তেই রুমাইশা ঝড়ের গতিতে বিছানার চাদরের তলা থেকে বেরিয়ে এসে শক্ত হাতে অ্যাশলির গলাটা চেপে ধরল। ওর জ্বলজ্বলে চোখ দুটো যেন অ্যাশলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। অ্যাশলি ভয় পেয়ে গেল রুমাইশাকে দেখে, চোখ দুইটা বড় বড় হয়ে গেল ওর। রুমাইশার হাতের চাপে ওর দম বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। নিজের 2 হাত দিয়ে রুমাইশার হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। রুমাইশা অ্যাশলির ওই অসহায় মুখটার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। এরপর আরো জোরে অ্যাশলির গলাটা চেপে ধরে অন্য হাতে অ্যাশলির বুকের খোলা বোতামটা আবার লাগিয়ে দিতে দিতে দাঁতে দাঁত চেপে ইংরেজিতে বলে উঠল, ব্লাডি বিচ, আমার সাফওয়ানকে বুক দেখানোর খুব শখ না তোর? তোর শখ আমি আজ বের করে দিব, এই জীবনের মতো। সাফওয়ান অবাক হয়ে দেখছে রুমাইশাকে। বব হেয়ার কাট দেওয়া রুমাইশার পরনে সি গ্রিন কালারের প্যান্ট, আর তার সাথে ডিপ চকলেট কালারের লং স্লিভস টি শার্ট, যা ওর শরীরে আঁটোসাঁটোভাবে লেগে আছে। ওর স্ফীত বক্ষ সুডল হয়ে ফুটে আছে টি শার্টের ওপর দিয়ে। দক্ষ হাতে অ্যাশলির গলা চেপে ধরে আছে ও। চোখে ওর শকুনি দৃষ্টি। রাতারাতি যেন নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে ওর। রুমাইশার এমন রূপে সাফওয়ান কখনোই দেখেনি, আর রুমাইশা যে এমন হতে পারে সেটা ক্ষুরাক্ষরেও কখনো ভাবেনি সাফওয়ান। রুমাইশা অ্যাশলির গলা ধরেই স্ট্রেচার থেকে নামলো।
আর এরপরেই ওকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে নিজেও মেঝেতে বসলো। অ্যাশলির মাথার সোনালি চুলগুলো মুঠি করে ধরে মেঝের সাথে গায়ের সর্বোচ্চ জোর দিয়ে আছাড় দিল রুমাইশা। যতবার মন চাইল ততবার। 2 আছাড় দেওয়ার পরই অ্যাশলির মাথা ফেটে রক্তের স্রোত বয়ে গেল, তবুও থামেনি রুমাইশা। এরপর অ্যাশলির চুল ধরেই মেঝের ওপর দিয়ে টানতে টানতে ওকে নিয়ে রুমের দরজার কাছে গিয়ে দরজা খুলে বাইরেটা দেখে নিল একবার। না, কেউ নেই। এবার দরজাটা পুরোপুরি খুলে রুম থেকে বেরিয়ে অ্যাশলিকে টানতে টানতে সাফওয়ানের রুমের থেকে বেশ খানিকটা দূরে নিয়ে গিয়ে থামল রুমাইশা। এরপর সেখানের মেঝেতে অ্যাশলিকে ফেলে আরো কয়েকবার ওর মাথাটা মেঝের সাথে বাড়ি দিল। এরপর অ্যাশলির হাই হিলের একটা খুলে নিয়ে তার হিলটা ভেঙে দিয়ে আবার ওর পায়ে পরিয়ে দিল। তারপর নিজের টি শার্টটা খুলে অ্যাশলির শরীরের যেখানে যেখানে রুমাইশার হাতের ছোঁয়া লেগেছে সে সমস্ত জায়গা নিজের টি শার্টটা দিয়ে রগরগে মুছে দিল। সাদা রঙা মেঝের উপর দিয়ে অ্যাশলির মাথা থেকে পড়া রক্ত ভেসে যেতে লাগলো। রুমাইশা একবার অ্যাশলির পালসটা চেক করে নিল। হ্যাঁ, কাজ শেষ। অ্যাশলির হাতের কবজিটা আবারও নিজের টি শার্টের হাতা দিয়ে মুছে দিয়ে উঠে দাঁড়ালো ও। তারপর সোজা চলে গেল সাফওয়ানের রুমে। এরপর রুমের ওয়াশরুম থেকে টিস্যু পেপার এনে অ্যাশলির মাথা থেকে রুমের বাইরে মেঝেতে পড়ে ফোঁটা ফোঁটা রক্তগুলো ভালোভাবে মুছে দিয়ে সে টিস্যুগুলো রুমের টয়লেটের কোমোডের ভেতর ফেলে দিয়ে ফ্লাশ করে দিল। এর মধ্যে সাফওয়ান নিজেও রুমের মেঝেতে পড়ে থাকা রক্তগুলো মুছে মেঝেটা পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে ফেলল। রুমাইশা ওয়াশরুম থেকে বেরিয়ে এলে সাফওয়ান সদ্য পরিষ্কার করা মেঝে থেকে উঠে দাঁড়িয়ে রুমাইশার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। ওর ক্যানাইন দাঁতদ্বয় ঝকঝক করে উঠল সে হাসিতে। ওর হাসি দেখে রুমাইশার মুখেও হাসির রেশ দেখা গেল। সাফওয়ান নিজের ডান হাতটা রুমাইশার দিকে বাড়িয়ে ধরল। তারপর বলল, ইউ আর ওয়ার্মলি ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, পার্টনার।